A thing of beauty is a joy forever. The trumpet of a prophecy, O wind, if winter comes, can spring be far behind? Beauty is truth, truth, beauty. ওয়েলকাম ভিউয়ার্স, বুঝতেই পারছেন কার কথা আমি বলছি। তিনি অবশ্যই জন কিটস। এই লাইনগুলো লিখেছেন রোমান্টিক কবি জন কিটস। আজকে জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটি আলোচনা করতে যাচ্ছি। তো জন কিটস সম্পর্কে একটুখানি জানবো, বেশি না। জন কিটস একজন রোমান্টিক কবি ছিলেন, আমরা জানি। রোমান্টিসিজম নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, সেটা আপনারা দেখে নেবেন। এই কবিতাটি এখানে বিভিন্ন রকম ইমেজারি ব্যবহার করা হয়েছে। ইমেজারি কি? 5 রকম ইমেজারি হয়, সে সম্পর্কে অন্য ভিডিওতে ইমেজারি সম্পর্কে বলা আছে, তো বারবার বলছি না। তার লেখা বিখ্যাত কবিতাগুলোর মধ্যে ওড টু দ্য নাইটিঙ্গেল, হাইফেরিয়ান, ইসাবেলা, ওড টু আ গ্রিসিয়ান আর্ন, লাভলি ডেমসেন্স মার্সি, ওড টু অটাম, ওড টু সাইকি। এই দেখুন লিস্ট। ওড অন মিলাঙ্কলি, ওড অন ইন্ডোলেন্স তিনি লিখেছেন। টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেইন্ট, এ আরেকটা কবিতা। আর দেখুন অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট, এটা একটা কবিতা। এই কবিতাটি আমি আলোচনা করতে যাচ্ছি। এই কবিতাটির আরেকটি নাম এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাটিতে কি বলা হয়েছে? দ্য আর্গুমেন্ট পুট ফরওয়ার্ড বাই কিটস ইন দিস পোয়েম ইজ দ্যাট দ্য ন্যাচারাল মিউজিক অব দ্য আর্থ, প্রকৃতির যে ন্যাচারাল মিউজিক, নেভার সিজেস টু প্লে, কখনোই থামে না। দো দ্য সাইকেল অফ সিজন, যদিও ঋতুর পরিবর্তন হয়, ঋতু চক্রাকার আবির্ভূত হয়। দ্য পোয়েম ইজ এ সনেট, এই কবিতাটা একটা সনেট। সনেট কি সেটা নিয়ে একটা ভিডিওই করেছি আমি সনেট নিয়ে। ইন হুইচ দ্য সং অফ দ্য গ্রাস হপার ইজ এমবডিড ইন দ্য অক্টেভ, এখানে যে প্রথম 8 লাইন কবিতার সেটাকে বলা হয় অক্টেভ। সেই অক্টেভে গ্রাস হপারকে রিপ্রেজেন্ট করা হয়েছে। অ্যান্ড দ্যাট অফ দ্য ক্রিকেট, এবং ক্রিকেট বলতে ঝিঝি পোকাকেও, ঝিঝি পোকার বিভিন্ন ব্যাপার, গান, শব্দ, ইজ পোর্ট্রেট ইন দ্য সেস্টেড। আচ্ছা, ক্রিকেট হচ্ছে সেস্টেড, পরবর্তী 6 লাইন। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। পেট্রাকান সনেট 2টো ভাগ থাকে কবিতার মধ্যে। প্রথম অংশের নাম হচ্ছে অক্টেভ, দ্বিতীয় অংশের নাম সেস্টেড। তো অক্টেভ মানে প্রথম অংশতে গ্রাস হপার, আর সেস্টেড পরের 6 লাইনে দ্বিতীয় অংশ, সেখানে হয়ে রয়েছে ক্রিকেট, ঝিঝি পোকাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। জন কিটস এর দ্য পোয়েট্রি অফ আর্থ, এটি 1816 সালের 30শে ডিসেম্বর রচনা করা হয়েছিল। 1816। কবিতাটির মূল শিরোনাম হলো অন দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট। ঠিক আছে, এটা ছিল অরিজিনাল টাইটেল, পরে এটাকে দ্য পোয়েট্রি অফ আর্থ দেওয়া হয় নাম। এখানে যে ছন্দরীতি, রাইমিং স্কিমটা কেমন, প্রথম 6 লাইনে দেখুন। প্রথমে 8 লাইন এ বি বি এ এ বি বি এ, পরের 6 লাইন দেখুন সি ডি ই সি ডি ই। এবার দেখি রাইম স্কিম বলতে কি বোঝায়। প্রথমে দেখুন ডেড এ, লেড এ, একই রকম শব্দ হচ্ছে এ এ। আর এটা হচ্ছে যদি আমি বি ধরি, এরপরে বি, সান বি, রান বি, ঠিক আছে, তাহলে এই দুটো একই রকম শব্দ, তাই বি বি। আবার বি দেখুন ডান, এই দেখুন রান, ডান একই রকম শব্দ, তাহলে এটা বি যখন, তাহলে এটাও বি। তাহলে ডান আবার ফান, তাহলে এটাও বি, দেখুন একই রকম শব্দ। উইড, লিড একই রকম শব্দ, তাই এ এ। তাহলে কি দাঁড়াচ্ছে? এ এ এ এ, এরকম দাঁড়াচ্ছে। আবার শেষটির দেখুন নেভার সি, এভার সি, একই রকম শব্দ, সি। ফ্রস্ট, লস্ট। এই কবিতায় কবি পৃথিবীর কাব্য অর্থাৎ প্রকৃতির সঙ্গীতের কথা মহিমান্বিত করেছেন। তার মতে পৃথিবীর এই সঙ্গীত অমর, এর কোনো শেষ নেই। প্রকৃতির সঙ্গীত বলতে যে গানগুলো, যে মিউজিকগুলো আমরা নেচারে শুনতে পাই, এ কখনো রুদ্ধ হয় না। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সঙ্গীতও চক্রাকারে আবর্তিত হতে থাকে। অর্থাৎ একটা সিজন যাবে, সেই সিজন কিন্তু আবার আসবে, শেষ হবে না। তাহলে সেই সিজনের যে পশু পাখিগুলো গান গাইবে, শব্দ শোনা যাবে বিভিন্ন রকম, সেগুলো ফিরে ফিরে আসবে, তাই কখনো শেষ হবে না। কখনো তা গঙ্গা ফড়িং এর গানে ক্রিকেটস, আবার কখনো তা ঝিঝি পোকার ডাকে আবির্ভূত হয়। আর এই দুই পতঙ্গ, গঙ্গা ফড়িং ও ঝিঝি পোকা, তাদের গানের মধ্য দিয়ে যেন কবির ভূমিকা পালন করে। এটা যেন কবিরই কথা, কবি যেন কথাগুলো এই সমস্ত গঙ্গা ফড়িং, ঝিঝি পোকার মধ্য দিয়ে বলাচ্ছেন। আচ্ছা, কবি এখানে সাবজেক্টিভ, রোমান্টিক পোয়েটসরা সাবজেক্টিভ, মানে নিজেকে সেখানে সেই খুঁজে পায়, নিজের মধ্যে প্রকৃতির যেটা বলছে, যে কথাগুলো বলছে, সেটা যেন নিজের উপস্থিতি রয়েছে সেখানে, নিজেই সেই কথাগুলো বলছে। এটা হচ্ছে সাবজেক্টিভিটি। এবং দেখুন একটা গঙ্গা ফড়িং এর হয়ে, একটা ঝিঝি পোকা হয়ে কবি নিজেই কথা বলছেন। তাহলে প্রথম অক্টেভ 8 লাইন পড়ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কাব্য, পৃথিবীর গান কখনো শেষ হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে সূর্যের প্রখর তাপে। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, আর সেই পাখিরা কোথায় লুকায়? ঠান্ডা গাছের
শাখা প্রশাখায়। এ ভয়েস উইল রান, সেখান থেকে কিন্তু তবুও শব্দ ভেসে আসে। ফ্রম হেজেস টু হেজেস, সেই শব্দগুলো এক ঝোপঝাড় থেকে অন্য ঝোপঝাড়ে ঘুরে বেড়ায়। অ্যাবাউট দ্য নিউ মাউন মিড, এবং সেটা কোথায় ঘুরে বেড়ায়? নতুনে কেটে ফেলা শস্যের ক্ষেত, সবে শস্য কেটে ফেলা হয়েছে এমন যে জমিগুলো রয়েছে সেখানেও ঘুরে বেড়ায়, সেখান থেকেও শব্দগুলো ফুটে আসে। দ্যাট ইজ এ গ্রাস হপার, সেটা একটা গঙ্গা ফড়িং এর গান, ছুটে আসছে কোথা থেকে? নিউ মোয়ান মিড, সেই নতুনই কাটা শস্যের ক্ষেত থেকে। হি টেক্স দ্য লিড, সে লিডিং সং করছে, সে প্রধান গানের সুর সে দিচ্ছে। ইন সামার লাক্সারি, গ্রীষ্মের সময় গরমের সময় যেন সে কি করছে? লাক্সারি, আরাম বোধ করছে, সেই আরামে সে যেন গান ছড়িয়ে দিচ্ছে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে কখনোই যেন ক্লান্ত হয় না। নেভার ডান, কখনোই ক্লান্ত হয় না তার আনন্দের। উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ যেন কখনো শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, আর যখন সে এই মজা করতে করতে আনন্দ করতে করতে টায়ার্ড হয়ে পড়ে, ফান করতে করতে টায়ার্ড হয়ে পড়ে, হি রেস্টস অ্যাজ ইজ, সে তখন আরামে একদম বিশ্রাম নেয়। বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোনো আরামপ্রদ প্লিজেন্ট আরামপ্রদ উইড, আগাছার নিচে, আরামপ্রদ কোনো আগাছার নিচে সে কি করে? বিশ্রাম নেয়। ইজ, শান্তিতে সে রেস্ট করতে থাকে তখন। তাহলে প্রথম অক্টেভে আমরা দেখতে পেলাম যে গ্রাস হপারের কথা। এখন লাস্ট যে সেস্টেড, ওটা ছিল অক্টেভ, এটা হবে সেস্টেড, সলাইন। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর যে গান, যে সুর, সেটা কখনোই শেষ হওয়ার নয়। সিজিং মানে শেষ হওয়ার নয়, কখনোই না। অন এ লোন উইন্টার ইভিনিং, কোনো এক নির্জন একাকিত্ব সন্ধ্যায়। হোয়েন দ্য ফরেস্ট, যখন বনটা, হ্যাজ রট এ সাইলেন্স, একটা নীরবতা জাগিয়ে তোলে, যখন নীরবতা তৈরি হয় বনের মধ্যে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, তখন যেন চুল্লির ভেতর থেকে শোনা যায় ঝিঝির ডাক। শ্রিলস বলতে তীক্ষ্ণ ডাক। দ্য ক্রিকেটস এর সং, এই তো ঝিঝি, ক্রিকেটের গান যেন শোনা যায়। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, আর এই সমস্ত এই যে গান, ঝিঝির ডাক ঘরের উষ্ণতা বৃদ্ধি করে চলে। যত গান বেড়ে চলে যেন ঘরের উষ্ণতা ততই বেড়ে ওঠে। অ্যান্ড সিমস টু নান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, আর মনে হয় কি অর্ধতন্দ্র অবস্থায়, আধা আধা ঘুম, অর্ধতন্দ্রাচ্ছন্ন কোনো ব্যক্তির কাছে মনে হয় যেন সেই গঙ্গা ফড়িংটি পাহাড়ের কোনো ঝোপে রয়েছে। অ্যান্ড সিমড, মনে হয় টু ওয়ান, একজনের কাছে, ইন ড্রাউজিনেস, যে ব্যক্তিটা আধো তন্দ্রাচ্ছন্ন, হাফ লস্ট, অর্ধেক ঘুমিয়েছে, তার কাছে কি মনে হয়? দ্য গ্রাস হপার্স এর সং অ্যামং দ্য গ্রাসি হিলস, তার কাছে মনে হয় ঘাস ফড়িং এর যে গানটা, সেটা যেন দূরের ঘাসে ঢাকা সবুজ পাহাড় থেকে ভেসে আসছে। দেখুন শেষ স্টেটে কিন্তু ক্রিকেটের কথা বলা হচ্ছিল, হঠাৎ করে আবার গঙ্গা ফড়িং, মানে কি এখানে যেন শ্রোতাদের কাছে এই গ্রাস হপার আর গঙ্গা ফড়িং এর গান কি হয়? এক হয়ে গেছে। হ্যাঁ, এবং ব্যক্তির কাছে ঝিঝি পোকার গান আর গঙ্গা ফড়িং এর গান যেন দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রকৃতি যেন নিজেকে বিভক্ত করতে চায় না, সে একটা ঋতুর গান, একটা ঋতুর যে প্রবাহমান যে সঙ্গীত, সেই সচলতাকে অন্য ঋতুর মধ্য দিয়েও যেন প্রকৃতিতে প্রবাহিত হয়, এবং পরের গানটা যেন আগের গানের উত্তরাধিকারী হিসেবে কাজ করছে। আগের যে গ্রাসহপারের গান এখন তাই ক্রিকেটের গানের সঙ্গে মিশে যাচ্ছে। সমস্ত প্রকৃতি যেন মানুষের কাছে একাত্ম হয়ে উঠেছে। মানুষের কাছে বলতে এখানে কবির কাছে, কবি এখানে এটাই অনুভব করতে পারছেন। আর সমস্ত কথাগুলো তো কবিরই লেখা না, এখানে সাবজেক্টিভিটি রয়েছে, কবির নিজস্ব সত্তা দিয়ে যেন নিজেই এখানে উপস্থিত হয়ে কথাগুলো বলছেন। তো ফ্রেন্ডস, 12-এর একজন স্টুডেন্ট মালদাতে থাকে, নাম প্রিয়াঙ্কা, সে বলেছিল যে এই কবিতাটা একটু আলোচনা করতে, তাই এটা করলাম। আশা করি যারা শুনবেন ভালো লাগবে। ধন্যবাদ।